জয়রথ ছুটে চলছে বাংলাদেশ নারী ইমার্জিং দলের 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে 6 উইকেটে হারিয়েছে সালমারা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 92 রান করে সফরকারীরা। জবাবে ব্যাট হাতে নেমে 22 ওভার বাকি থাকতেই মাত্র 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রকৃতির অপরূপ রূপে সাজানো সিলেট চায়ের রাজ্য দুহাত ভরে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দলকে। আগের 2 ম্যাচের দাপুটে জয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের হাতছানি ছিল জ্যোতির দলের সামনে। কদিন আগেই টেস্ট মর্যাদা পাওয়া নারীরা সে লক্ষ্যে ছিল অবিচল। তৃতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে চেপে ধরে বাংলাদেশ দলের বোলাররা। চেনা কন্ডিশনে নাহিদা ও ঋতুমনির বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে অতিথি দলের ব্যাটসম্যানরা। 3 রানে অ্যানেরি ডিরেকশনের পর 0 রানে বিদায় নেন ফেয়ার টুনিক্লেফ। বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা দলের কাণ্ডারি হতে পারেননি কেউ। গেল ম্যাচে 80 রান করা স্টেইনের ব্যাটে এদিন আসে মাত্র 19 রান। সর্বোচ্চ 29 রান তোলেন আন্নেকে বোস। এছাড়াও মিশেলা অ্যান্ড্রুস 18 ও নন্ডু মিসু করেন 11 রান। স্বাগতিক বোলারদের তাণ্ডবে মাত্র 92 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ধারাবাহিকতা ধরে রেখে 3টি করে উইকেট নিয়েছেন ঋতুমনি ও নাহিদা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র 3 রানেই শামীমাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিশেলা অ্যান্ড্রুস। গেল ম্যাচে সেঞ্চুরি করা নিগার সুলতানাও এদিন আলো ছড়াতে পারেননি। তবে হাল ধরেছেন মুর্শিদা। তার 46 রানের সঙ্গে ফারজানা করেন 16 রান। আর তাতেই মাত্র 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে বাংলার মেয়েরা। আমি মনে করি যে ফুল ইউনিট অ্যাজ এ বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিট এবং ফিল্ডিং ইউনিট, 3টা ইউনিট অনেক একসাথে কাজ করেছে বিদায় আমরা সিরিজটা নিতে পেরেছি। কিন্তু আমরা বাকি 2টা যে ম্যাচ আছে এবং ওইতে আমরা ফুল ফোকাসেই চেষ্টা করব খেলার জন্য এবং এই জয় ধারাবাহিকতা বজায় রাখবো সবসময়। পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময়। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দলে ফেরা হচ্ছে না অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। ইনজুরি থেকে এখনো পুরোপুরি ফিট নন তিনি, এমনই খবর মিলেছে বিভিন্ন সূত্রে। এদিকে কয়েকদিন পিছিয়ে দেওয়া শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণার দিনক্ষণ। মূলত টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় গিয়ে ঘোষণা করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে দেশ ছাড়ার আগে 21 সদস্যের প্রাথমিক দল দেবে ক্রিকেট বোর্ড। শেষ বিকেলে হঠাৎই মিরপুরের শেরেবাংলায় মাহমুদুল্লাহ রিয়াদ তার উপস্থিতি ক্যামেরার লেন্স দ্রুতই খুঁজে নিয়েছে। মাঠে এসেই আলোচনা করেছেন ফিজিওর সাথে, কিন্তু কি কথা হয়েছে জানা যায়নি। তবে অন্দরমহলের খবর হলো নিউজিল্যান্ডে ইনজুরিতে পড়া রিয়াদ এখনও পুরোপুরি ফিট নন। গ্রেড 1 ইনজুরি বয়ে বেড়াচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজে তার ফেরার জোরালো সম্ভাবনা থাকলেও ভিন্ন সূত্রে খবর মিলেছে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে যাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের পর মাহমুদুল্লাহকেও দলে না পাওয়ায় শ্রীলঙ্কা সফরের আগে আরেকটি ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। জটিলতা আরও আছে। শ্রীলঙ্কা সফরের জন্য এদিন বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করার কথা থাকলেও তা আপাতত কয়েকদিন পিছিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ লঙ্কায় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কাউকেই দিবে না এসএলসি। 21 এপ্রিল 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে 17 ও 18 এপ্রিল নিজেদের মধ্যে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেজন্য 18 জনের দলকে 21 জনে নেওয়ার পরিকল্পনা নির্বাচকদের। আমাদের নিজেদের মধ্যে খেলতে হবে, সেখানকার প্লেয়ার পাবো না, নেট বোলারও পাবো না, এই জন্য আমরা বেশি প্লেয়ার নিতে 21 জন যাবে। প্রিমিয়ার স্কোয়াড যাবে ওখানে প্র্যাকটিস ম্যাচের পরে, মেইন স্কোয়াড ওখানে গিয়ে ডিক্লেয়ার করতে। ইনজুরিতে ভুগতে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফিট হয়ে উঠেছেন। সকাল সকাল সবার আগে এসে মিরপুরের ইনডোরে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন মুশি। শ্রীলঙ্কা সফরের আগে এদিনের ঐচ্ছিক অনুশীলনে যে 8 জন ক্রিকেটার এসেছিলেন তাদের মধ্যে ছিলেন পেসার হাসান মাহমুদ। তারও ইনজুরি কেটে গেছে। শুক্রবার রাতে ঢাকায় ফিরছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার সাথে আলোচনা করে 21 সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল শনিবারের মধ্যে দিবেন বিসিবির নির্বাচকেরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পর দ্বিতীয় দেশ হিসেবে ক্রিকেটারদের ভ্যাকসিন দিচ্ছে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে 11 এপ্রিলের মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন করবে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে প্রথম ধাপে শুধুমাত্র টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই এর আওতায় থাকবেন, নিশ্চিত করেছেন এসএলসির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা। এদিকে সিরিজের জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠের অনুশীলন শুরু করে শ্রীলঙ্কা।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় করোনা পরিস্থিতি কিছুটা ভালো দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়, তবে তা একেবারেই নিয়ন্ত্রণে নয়। প্রতিদিনই গড়ে আক্রান্ত হচ্ছেন দুয়েকের মতন। তবুও বাস্তবতাকে মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে ক্রিকেট। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সবশেষ সিরিজে ছিল না দর্শক প্রবেশের অনুমতি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে মিলতে পারে তা, তবে ক্রিকেটারদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় নয় কোনো ছাড়। তাই তো এই সিরিজের আগে সবাইকে আনা হচ্ছে ভ্যাকসিনের আওতায়। ক্যারিবিয়ান সিরিজ শেষে 10 এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন লঙ্কান ক্রিকেটাররা। এর মাঝেই 11 এপ্রিলের মধ্যে তাদের দেয়া হবে ভ্যাকসিনের প্রথম ডোজ। তবে প্রথম ধাপে শুধুমাত্র 2 টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই পাচ্ছেন ভ্যাকসিনের সুবিধা। আমরা পর্যায়ক্রমে সব ক্রিকেটারকেই ভ্যাকসিনের আওতায় আনবো, তবে প্রথম ধাপে তা সম্ভব হবে না। সে কারণেই শুধুমাত্র টেস্ট সিরিজে যারা থাকবেন তারাই ভ্যাকসিন পাবেন। 11 এপ্রিলের মধ্যে করোনার ভ্যাকসিন দিয়ে দেব। সেই সঙ্গে সিরিজ সংশ্লিষ্ট সবার নিয়মিত বিরতিতেই কোভিড টেস্ট করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে আমাদের সবুজ সংকেত দিয়েছে। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ সফল করতে নতুন পরিকল্পনা এসএলসির। বায়োবাবল আরো কড়াকড়ি সহ নিরাপত্তায় জোর দেওয়ার অঙ্গীকার তাদের। নিরাপত্তা নিয়ে হুমকি নেই, তবু আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। সেই সঙ্গে বায়োবাবল আরো কঠোরভাবে করব আমরা, কারণ হঠাৎ করেই করোনা প্রকোপ বেড়ে গেছে। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 14 এপ্রিল শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ। এরপর কোয়ারেন্টিন শেষে 17 এবং 18 এপ্রিল নিজেদের মধ্যে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 21 এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট হবে 29 এপ্রিল। আগামী 4 মে দেশে ফিরবে টিম টাইগার্স। মাহবুব রিমন, সময় সংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খবর। শুরু হতে যাচ্ছে আইপিএল এর 14তম আসর। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ছাপিয়েও কোহলি রোহিতের লড়াই দেখতে মুখিয়ে পুরো ক্রিকেট দুনিয়া। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আপনি পছন্দ নাই করতে পারেন, ক্রিকেট নামক খেলাটিকে অনেক বেশি বাণিজ্যিকীকরণের দায়ে দুষতেও পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি একে এড়িয়ে যেতে পারবেন না, কারণ পুরো ক্রিকেট বিশ্বে টুর্নামেন্টটির প্রভাব অপরিসীম। বলা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর কথা। করোনা মহামারীর মাঝে আবারও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্তাপ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে উঠবে 14তম আসরের পর্দা। প্রথম ম্যাচে মাঠে নামবে আসরের সবচেয়ে সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স, আর তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল এর 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বছর তো দূরে থাক, 6 মাসও হয়নি তারা ঘরে তুলেছে তাদের 5ম শিরোপা। এবার তাদের মিশন হেক্সায় সবচেয়ে বড় তুরুপের তাস অধিনায়ক রোহিত শর্মা। বেঙ্গালুরুর বিপক্ষে তাই রোহিত শো দেখার অপেক্ষায় সবাই। তার সঙ্গে এ দলের আরেক হটপিক হার্দিক পান্ডিয়া। ব্যাটে বলে তার মুনশিয়ানা ভোগাবে প্রতিপক্ষকে। এই অভিজ্ঞদের সঙ্গে ঈশান কিষানের মতো তরুণদেরও সার্ভিস পাবে মুম্বাইয়ানরা। আর ক্রোনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবরা তো রয়েছেন বরাবরের মতোই। বিদেশি কোটায় মাহিলা জয়বর্ধনের জন্য ভরসার প্রতীক হতে পারেন বিগ ব্যাশ কাঁপানো ক্রিস লিন। আছেন আরও একজন অজি, তবে তিনি সামলাবেন পেস বোলিং অ্যাটাক নাথান কোল্টারনাইল। গতি দিয়ে প্রতিপক্ষকে ভোগাতে আছেন ট্রেন্ট বোল্ট। আর অলরাউন্ডার কোটায় সবসময়ের মতোই মুম্বাইয়ের ভরসার নাম কায়রন পোলার্ড। মুম্বাইয়ের প্রতিপক্ষের ঘরে যে দলটার নাম আছে, আইপিএল এর প্রথম মৌসুম থেকেই তারকাখচিত দল হিসেবে পরিচিতি তাদের, কিন্তু ফলাফলের শোকেসটা এখনো শূন্য বিরাট কোহলির দলের। যদিও প্রতি বছরের মতো এবারও নিজেদের ছাপিয়ে যাওয়ার প্রতিজ্ঞা মাইক হেসন বাহিনীর। এই দলের টপ পিক নিয়ে কথা বলার খুব বেশি কিছু নেই। এখানে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অধিনায়ক বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স। দুজনের সক্ষমতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলবে এমন লোক ক্রিকেট বিশ্বে আছে বলে মনে হয় না। অলরাউন্ডার কোটায় এ দলের মূল ভরসার নাম গ্ল্যান ম্যাক্সওয়েল। আইপিএলে বরাবরের মতোই বড় অর্থের অঙ্কে ম্যাক্সিকে দলে ভিড়িয়েছে আরসিবি। যদিও তার পারফরমেন্স নিয়ে আছে ধোঁয়াশা, হেসনের আশা অন্তত এবার হয়তো জ্বলে উঠবে এই অজি। বোলিংয়ে এবারও কিছুটা দুর্বলতা রয়ে গেছে বেঙ্গালুরুর। আন্তর্জাতিক সার্কিটে ভালো ছন্দে না থাকলেও আইপিএলে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার দায়িত্বে থাকবেন যুবেন্দ্র চাহাল। দলের সুদিন ফেরাতে এবার ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে কোহলিকে। তার সঙ্গী হবেন পাড্ডিকাল। পরের জায়গা দুটি এবি এবং ম্যাক্সিকে দিলে বাকি থাকা স্থান পূরণ করবেন ভারতীয়রা। তাদের পেস অ্যাটাকের নেতৃত্ব থাকবে সিরাজের হাতে, আর সেখানে তাকে সাহায্য করতে থাকবেন জেমিসন কিংবা রিচার্ডসন। আর চাহালের সঙ্গে জুটি বাঁধতে আছেন ওয়াশিংটন সুন্দর। পরিসংখ্যানের পুরানো দস্তাবেজ ঘাঁটতে গেলে এ ম্যাচে পরিষ্কার ফেভারিট মুম্বাই। 13 আসরে দেখা হওয়া 27 ম্যাচের 17টিতেই জিতেছে তারা। বাকি 10টি গেছে চ্যালেঞ্জার্সের দখলে। তবে ইতিহাস কিংবা পরিসংখ্যান নয়, কোহলি রোহিতের মনস্তাত্ত্বিক লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট দুনিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
শুক্রবার আইপিএলের 14তম আসর মাঠে গড়ালেও বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দেখতে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে রোববার পর্যন্ত। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আর একাদশের সুযোগ পেলে পরের দিনেই মাঠে নামতে পারেন পেসার মুস্তাফিজুর রহমানও। নকআউট পর্বের আগে 14টি করে ম্যাচ খেলবে তাদের দল, যেখানে দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুই টাইগার ক্রিকেটারের। করোনার কারণে গেল আসরটা দুবাইয়ের বন্ধ দরজার পেছনে হলেও আবারও ঘরে ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। তবে উদ্বোধনী দিনে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের দুই ক্রিকেটারের। টাইগার ক্রিকেটারদের দেখতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত, কেননা সেদিন চেন্নাইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে সাকিবের কেকেআর। আর একদিন বাদেই মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে 22 গজের লড়াইয়ে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। এছাড়াও চেন্নাইয়ে 13 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও 18 এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে কলকাতা। 21 এপ্রিল চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে মুম্বাই পর্বের শুরু হবে শাহরুখ খানের দলের। আহমেদাবাদে 26 এপ্রিল নাইটদের প্রতিপক্ষ পাঞ্জাব। একই ভেন্যুতে 29 তারিখ দিল্লির মুখোমুখি হবে কলকাতা। 3রা মে বেঙ্গালুরু আর 8 মে দিল্লির বিপক্ষে আরও একটা করে ম্যাচ খেলবে কেকেআর। এরপর বেঙ্গালুরুতে পৌঁছে 10 ও 12 মে যথাক্রমে মুম্বাই ও চেন্নাইয়ের সঙ্গে খেলবে গৌতম গম্ভীরের দল। 15 তারিখ পাঞ্জাব আর 21 তারিখ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে কলকাতা নাইট রাইডার্স। অবশ্য মাঝে 24 এপ্রিল আর 18 মে আরও দুটো ম্যাচ খেলবে কলকাতা, যেখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ময়না আর ফিজের, কেননা ম্যাচগুলো রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এর বাদে 15 তারিখ দিল্লি, 19 তারিখ চেন্নাই, 22 এপ্রিল বেঙ্গালুরু, 29 এপ্রিল মুম্বাইয়ের বিপরীতে মাঠে নামবে রাজপুতরা। এছাড়াও 2রা মে হায়দ্রাবাদ, 5 মে চেন্নাই, 8 মে মুম্বাই, 11 ও 13 মে আবারও দিল্লি ও হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলবে পোলার্ড মরিসরা। 16 মে কলকাতার ইডেন গার্ডেন্স আর 22 মে পাঞ্জাব কিংসের বিপরীতে লড়বে রাজস্থান। তবে উপরের দিনগুলোতে সাকিব মুস্তাফিজদের দেখা পাওয়া যাবে কিনা তা নির্ভর করছে একাদশে তাদের সুযোগ পাওয়ার উপরে। আপাতত ভক্তরা কেবল সে প্রার্থনাটুকুই করতে পারেন। আহমেদাবাদে 2 কোয়ালিফায়ার আর 1 এলিমিনেটরের পর 30 মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 52 দিনের মহাযজ্ঞের। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। কালই পর্দা উঠবে ভারতের চতুর্দশ আইপিএল আসরের। 9 এপ্রিল থেকে টানা এই আসর চলবে 30 মে পর্যন্ত। সেদিনে হবে ফাইনাল। বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুন দিল্লি, চেন্নাই এবং কলকাতায় খেলার ভেন্যু। তবে চমকপ্রদ হলেও কলকাতার ভেন্যুতে এবার জায়গা হয়নি কলকাতার টিম কেকেআরের। আর তা নিয়ে হতাশ কলকাতাবাসী। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ইডেন গার্ডেন্স থেকে দম বন্ধ করে হেঁটে যাওয়া যাবে পাশের এই মাঠে। বিকেল গড়াতেই সেখানে এভাবেই চলে অনুশীলন। আর মাত্র কয়েক ঘন্টা পর ইন্ডিয়ান ক্রিকেট লিগের আসর। প্রায় 50 দিন ধরে চলবে বিশ্বের ক্রিকেট ভক্তদের সেরা এই আয়োজন। কলকাতা মানেই ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স মানেই তো ক্রিকেট আর কলকাতা নাইট রাইডার্স কেকেআর। চলমান বিধানসভা ভোটের কারণে আয়োজকরা ইডেন গার্ডেন্সে 2রা মের আগে কোনো ম্যাচ করতে পারবে না। আর সে কারণেই 30 মে পর্যন্ত বাকি সময়ে 10টি ম্যাচ পেয়েছে কলকাতা। আর সেখানে জায়গা হয়নি কলকাতা নাইট রাইডার্সের, জানিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নেই, তো বলা যায় বাঙালির मन खराबे যেন কয়েকগুণ বেড়ে গেল। बुरा लगा, लेकिन होना चाहिए, केकेआर का ईडन में होना चाहिए, उसका होम ग्राउंड है। पिछले बार मैच हुआ था, काफ़ी अच्छा था आईपीएल। इस बार नहीं, उसे नाखुश हुए हैं थोड़ा सा हम लोग। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকার জায়গা নেই। ম্যাচ থাকলে দেখতাম, ম্যাচ নেই, কিছু করার নেই। পরিস্থিতির বিচারে যদি এখানে হোম ম্যাচ না করা সম্ভব হয়, তো সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই সেটা। তবে শুধু যে নিজের শহরে খেলার সুযোগ পায়নি কেকেআর এমনটি নয়। 6টি শহরে খেলা হলেও কোনো দলই এবার নিজের শহরে খেলার সুযোগ পায়নি। সুব্রত আচার্য, পশ্চিমবঙ্গ, ভারত। উদ্বোধনী দিনে ম্যাচ না থাকলেও অনুশীলনে বেশ সিরিয়াস ছিল আইপিএলের অন্য দলগুলো। নতুন অধিনায়ক ঋষভ পান্তকে নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। আর দলের হয়ে অধরা শিরোপা জয়ের প্রত্যয় ঋষভ পান্তের। এদিকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে খেলতে মুখিয়ে আছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান রবিন উথাপ্পা।
ভারত জাতীয় দলের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন শ্রেয়াস আইয়ার পড়েছেন ইনজুরিতে, তাই এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করা এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের ওপর প্রত্যাশার অন্ত নেই। দিল্লির কোচ রিকি পন্টিং তো রীতিমতো মুগ্ধ। সে যখন অস্ট্রেলিয়া সফরের দলে ফিরল, দ্বিতীয় টেস্ট শুরুর আগেই আমি বলেছিলাম ভারত এমন একজন টেস্ট ক্রিকেটার পেল যে 15 বছর সার্ভিস দেবে। আমি তাকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলাম। গেল 6-7 মাসে তার পারফরমেন্স ছিল অসাধারণ। ইতিহাসের গ্রেট উইকেট রক্ষক ব্যাটসম্যানদের সঙ্গে তাকে নিয়ে তুলনা করছে অনেকে। ঋষভ দায়িত্ব নিয়ে খেলতে পারে, ওর অধিনায়কত্ব নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। কিংবদন্তি অজি ক্রিকেটার ডাগ আউটে থাকবেন গুরুর ভূমিকায়। তার সাহচর্যে যেন আরো অনুপ্রাণিত দিল্লির নতুন অধিনায়ক। দায়িত্বটা একেবারে নতুন আমার জন্য। দলের কোচ ও স্বত্বাধিকারীদের ধন্যবাদ দিতে চাই। আমরা এখনো কোনো শিরোপা জিততে পারিনি। এবছর শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। গেল 2-3 বছর আমরা দল হিসেবে ভালো করেছি। রিকি পন্টিং দলের সঙ্গে থাকলে সবার মাঝে অন্যরকম এক অনুপ্রেরণা কাজ করে। একজন ক্রিকেটার হিসেবে আপনি যখন এমন একজন কোচকে পাবেন যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তখন কাজটা সহজ হয়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 10 এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পন্তের দিল্লি। প্রতিপক্ষ আসরের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল প্রতিবারই যেন ফেভারিট। ফেব্রুয়ারির নিলামে রাজস্থান রয়্যালস থেকে ইয়েলো আর্মিদের স্কোয়াডে যুক্ত হয়েছেন রবিন উথাপ্পা। অপেক্ষায় আছেন নতুন ফ্র্যাঞ্চাইজির হয়েও মাঠ মাতানোর। 14 বছর ধরে যে ফ্র্যাঞ্চাইজির সুনাম শুনে আসছি, সেখানে যোগ দিতে পেরে ভালো লাগছে। হেড কোচ স্টিফেন ফ্লেমিং আর ব্যাটিং কোচ ডেভিড হাসির অধীনে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। সিএসকে মুম্বাইয়ে খেললেও তাদের হোম ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে 11 এপ্রিল মাঠে নামবে 2016 চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ সাকিবের কলকাতা নাইট রাইডার্স। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ডেভিড ওয়ার্নারের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। লকডাউন থাকলেও 14 এপ্রিল এএফসি কাপের ম্যাচ আয়োজন করতে হবে আবাহনীকে। বাফুফেকে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে ক্লাব ইগলসের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে প্রস্তুত রয়েছে আবাহনী, জানিয়েছেন ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। যত স্বল্প সময়ে আয়োজন হোক না কেন ম্যাচ খেলতে প্রস্তুত দল। ঘরের মাঠে আবাহনী সমর্থকদের জয় উপহার দিতে চায় কোচ মারিও লেমস। করোনায় টালমাটাল দেশ। কোভিডে যখন রেকর্ড সংখ্যক 74 জনের মৃত্যুর খবর আসলো, ঠিক তখনই এফসি কাপের ম্যাচ আয়োজনের কথা বলল এশিয়ান ফুটবল কনফেডারেশন। 14 এপ্রিল নির্ধারিত ছিল আবাহনীর ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে ম্যাচ আয়োজনের, কিন্তু করোনার প্রকোপে লকডাউন দেয়ায় অনেকটা নিশ্চিত ছিল স্থগিত হচ্ছে ম্যাচটি। এএফসিকেও দেশের সার্বিক পরিস্থিতি জানিয়েছে বাফুফে। তবে এই সময়ের মধ্যে ম্যাচ আয়োজনের বাধ্যবাধকতা দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন, যেখানে রেগুলেশনসের বিভিন্ন ধারা উল্লেখ করে তারা আসলে যেটা জানিয়েছে যে আসলে এই সময়ে খেলাটা আয়োজনের জন্য ফাইনাল ডিসিশন হচ্ছে যে আবাহনী লিমিটেড যেটা জানিয়েছে যে আসলে 14 তারিখে ম্যাচটা বাংলাদেশেই আয়োজন করা হবে। এমত অবস্থায় ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিতে হচ্ছে। যদিও আকাশী নীল শিবির বলছে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনে সব ধরনের প্রস্তুতি আছে তাদের। 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত লকডাউনের ঘোষণা আশায় আমরা এএফসিকে জানিয়েছিলাম যে আমাদের পরিস্থিতি এই, বা তারা আমাদেরকে 14 তারিখে ম্যাচ আয়োজনের জন্য বলেছে। যেহেতু এটার সাথে 21 তারিখে একটা ম্যাচ আছে এবং পরবর্তী মাসে 14 তারিখে বাকি খেলাগুলো আছে, তাই তাদের পক্ষে এই খেলাটা পিছানো সম্ভব নয়। আমরা অলরেডি গ্রাউন্ডস কমিটিতে যারা আছে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে যেহেতু মাঠ পরিচর্যা করে যেন 14 তারিখের জন্য তৈরি করে, সেই অনুযায়ী তারা তৈরি করছে। ম্যাচ আয়োজন নিয়ে ব্যস্ত ম্যানেজমেন্ট। মাঠের পারফরমেন্সের জন্য কতটা প্রস্তুত দল? এর মাঝে প্রিমিয়ার লিগে ছিল মধ্যবর্তী বিরতি। খেলার বাইরে ফুটবলাররা ইনজুরিতে আছেন স্ট্রাইকার নাবিব নওয়াজ জীবন। মালদ্বীপের ধারায় ফুটবল খেলা ইগলসকে সমীহ করলেও জয় পেতে চায় কোচ মারিও লেমস। আমরা প্রায় 1.5 মাস থেকে প্রস্তুতি নিচ্ছি। এতদিন অনিশ্চিত ছিল ম্যাচ হবে কিনা, এটা এখন নিশ্চিত যে ম্যাচ হবে। ফুটবলাররাও খেলতে প্রস্তুত। জাতীয় দলের হয়ে কয়েকজন খেলে এসেছে, দল ছন্দে আছে। ইগলসের খেলা দেখেছি, ওদের অনেক ফুটবলার রয়েছে দেশের বাইরে খেলে। ম্যাচ চ্যালেঞ্জিং হবে, তবে আমরা ঘরের মাঠে জিততে চাই। আবাহনী এবং ইগলসের ম্যাচ গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে কিনা তা নির্ভর করছে ম্যাচ রেফারির সিদ্ধান্তের উপর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে।
ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে রাতে গ্রানাদার বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটসে আর্সেনালের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাহা। বাংলাদেশ গেমসের খবর। আজও ভারোত্তোলনে দুটি রেকর্ড হয়েছে। পুরুষদের 102 কেজি ওজন শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড 160 কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর আশিকুর রহমান, আর স্ন্যাচে 121 কেজি তুলে রেকর্ড গড়ে রূপা জিতেছেন বাংলাদেশ আনসারের আমিনুল ইসলাম। এদিকে জুডোতে 3টি ওজন শ্রেণীর মধ্যে 2টি স্বর্ণ গেছে বাংলাদেশ আনসারের ঝুলিতে, আর তাইকোয়ান্দোতে 3টি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে দাপট দেখিয়েছে বাংলাদেশ আনসার ও বিডিবি। বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে হচ্ছে একের পর এক রেকর্ড। মাবিয়ার জাতীয় রেকর্ড ভাঙার পরদিনই পুরুষদের ইভেন্টে হয়েছে দুটি নতুন রেকর্ড। পুরুষদের 102 কেজি ওজন শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড 160 কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর আশিকুর রহমান। এছাড়া একই ওজন শ্রেণীতে স্ন্যাচে 121 কেজি তুলে রেকর্ড গড়ে রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসারের আমিনুল ইসলাম। এদিকে এই ইভেন্টে স্ন্যাচে 120 কেজি, ক্লিন অ্যান্ড জার্কে 160 কেজি, মোট 280 কেজি তুলে স্বর্ণ জিতেছেন আশিকুর রহমান। স্ন্যাচে 121, ক্লিন অ্যান্ড জার্কে 153, মোট 274 কেজি তুলে রৌপ্য জিতেছেন আমিনুল। মোট 211 কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের তোফায়েল আহমেদ। জুডোর দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ আনসার। 3টি ওজন শ্রেণীর দুটিতেই স্বর্ণ জিতেছে তারা। পুরুষদের অনূর্ধ্ব 66 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মোহাম্মদ সাদ্দাম হোসেন, আর নারী অনূর্ধ্ব 57 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক গেছে বাংলাদেশ আনসারের তাবাসসুম তমা জেরিনের ঘরে। এছাড়া নারীদের অনূর্ধ্ব 52 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন আনসারের সিগমা প্রমার্মা। তাইকোয়ান্দোতে সিনিয়র নারী -62 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সালমা খাতুন 19-6 স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর সাথী খাতুনকে হারিয়ে স্বর্ণ জেতেন। এছাড়া -67 কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম অ্যানিকে 23-11 স্কোরে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসার ও ভিডিপির শ্রাবণী বিশ্বাস। আর -73 কেজি ওজন শ্রেণীতে আনসারের শাহনারা খাতুন 13-5 স্কোরে সেনাবাহিনীর শ্যামলী খাতুনকে হারিয়ে জেতেন স্বর্ণ। ফারজানা মুমু, সময় সংবাদ। এদিকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। এছাড়া ব্যাডমিন্টনে নারী এককে স্বর্ণ জিতেছেন আনসারের উর্মি আক্তার। অন্যদিকে বাস্কেটবলে পুরুষদের ইভেন্টে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পদক নিষ্পত্তির লড়াইয়ে নারী হ্যান্ডবলে মুখোমুখি হয় বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধ শেষে 22-7 গোলে এগিয়ে ছিল 2013 বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ী আনসার। পরে বাংলাদেশ পুলিশকে 42-20 গোলে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ আনসার। আনসারের হয়ে সর্বোচ্চ 8 গোল করেন খাদিজা আক্তার। এদিকে ব্যাডমিন্টনে নারী এককে বাংলাদেশ সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে 2-1 সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেন আনসারের উর্মি আক্তার। এছাড়া বাস্কেটবলে পুরুষ ইভেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে 57-52 পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ নৌবাহিনী। ফাইটিং ইভেন্টকে বিদায় জানিয়ে দিলেন মিজানুর রহমান। জীবনের শেষ তাইকোয়ান্দো ম্যাচেও জয়ী হয়েছেন তিনি, জিতেছেন স্বর্ণপদক। 1.5 দশকের ক্যারিয়ারে এটি তার 29তম স্বর্ণ। বিদায় বেলায় ধন্যবাদ জানিয়েছেন পরিবার, কোচ এবং ফেডারেশনের কর্তাদের। তার সঙ্গে নতুনদের দিয়েছেন পথ চলার টোটকা। মিজানুর রহমান 2005 সালে পেশাদার ফাইটিং জগতে পা দেন তিনি। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2006 কলম্বো এসএ গেমসে 78 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জয় করেন বাংলাদেশের পক্ষে। পাটপ্রদীপের আলোয় আসে তার তাইকোয়ান্দো কারিশমা। এরপর যেখানে গেছেন, যা খেলেছেন, সব জায়গাতেই দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। জিতেছেন একের পর এক পদক। শোকেসে উঠেছে দেশি বিদেশি নানা সম্মাননা। ক্যারিয়ার জুড়ে গলায় পড়েছেন 29টি স্বর্ণপদক। জীবনের শেষ লড়াইয়েও পরাজিতের দলে নাম লেখাননি মিজান। ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে 87 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের রফিক খানকে 23-9 পয়েন্টে হারিয়েছেন তিনি। 1.5 দশক পর এসে মিজান আর নামতে চাইছেন না ফাইটিং গ্রাউন্ডে। বয়সের সঙ্গে শারীরিক সক্ষমতার অভাবকেই মূল কারণ বলছেন তিনি। অভিজ্ঞতা তো অনেক, সফলতাও আছে, ব্যর্থতাও আছে, সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো। দক্ষিণ কোরিয়ায় 2009 সালে স্বর্ণপদক পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি 2005 সালে
প্রথম স্বর্ণপদক দিয়ে আমার তাইকোয়ান্দো ক্যারিয়ার শুরু হয়েছে। এই পর্যন্ত আমি 29টা পদক দিয়ে এখানে আমি গেরোগি আর কি ফাইট ইভেন্টটা সমাপ্ত করতে চাচ্ছি। বাংলাদেশ গেমস এটাই শেষ এবং জাতীয় লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে এটাই আমার লাস্ট ফাইট খেলা, আর পর আর খেলবো না। 1.5 দশকের ফাইটিং ক্যারিয়ারের জন্য শেষ বেলায় আবেগাপ্লুত মিজান। ধন্যবাদ জানিয়েছেন পরিবার এবং কোচদের। আমার মা অনেক উৎসাহ দিয়েছেন, তিনি সহযোগিতা দিয়েছেন, তার অনুপ্রেরণা এবং আমার কোচ সৈয়দ রানা স্যার, মাস্টার লি, ওনারা অক্লান্ত পরিশ্রম করছে, আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে এখানে আমার আসা। নিজের পথ চলা এখানে থামিয়ে দিলেও তরুণদের জন্য মিজান দিয়েছেন এগিয়ে যাওয়ার মন্ত্র। তরুণদের পরামর্শ একটাই যে তারা কন্টিনিউ প্র্যাকটিস মেক আপ পারফেক্ট। প্র্যাকটিসের বিকল্প নাই, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে তারা ভালো করতে পারবে। আগামীতে পুমস ইভেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মিজানুর রহমান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইউরোপা লিগের খবর। সেমিফাইনালের টিকিট কাটতে রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। অতিথি হিসেবে গ্রানাদার বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলরা। অন্য ম্যাচে এমিরেটসে প্রাহার বিপক্ষে লড়বে আর্সেনাল। দুটো ম্যাচই শুরু হবে রাত 1টায়। এফএ কাপে লেস্টারের বিপক্ষে হারটা ছাড়া শেষ 16 ম্যাচের 15টাই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের 2-এ থাকলেও লিগ টাইটেলটা এবারে আর শোকেজে উঠছে না, তা মোটামুটি নিশ্চিত। শূন্য হাতে মৌসুম শেষ করতে না চাইলে ইউরোপা লিগকেই পাখির চোখ করতে পারে রেড ডেভিলরা। কোচ সোলশায়ারের মন্তব্যে সেই ইঙ্গিতটাই স্পষ্ট। প্রতিপক্ষ পুচকে গ্রানাদা হলেও কাভানি, রাশফোর্ডদের জন্য ম্যাচটাকে মহাগুরুত্বপূর্ণ মানছেন এই নরওয়েজিয়ান কোচ। ইউরোপে কোনো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা যে কোনো খেলোয়াড়ের জন্য বিশেষ। কোচ হিসেবে আমি সেই গুরুত্ব উপলব্ধি করি। 2 পর্বের খেলায় ফলাফলের অর্ধেকটা নির্ধারিত হবে, সুতরাং হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। ইউরোপায় মোলদের কাছে 2-1 হারলেও গোল গড়ে শেষ 8-এ ওঠে গ্রানাদা। তারপর লা লিগায় খেলা 2টো ম্যাচেও হারের বৃত্তে স্প্যানিশ টপ ফ্লাইটের টেবিলের 9 নম্বরে থাকা দলটা। ফর্ম যাচ্ছে তাই হলেও স্বপ্নটা ছোট নয় কোচের। এই পর্যন্ত আসাও আমাদের জন্য বড় প্রাপ্তি। ম্যাচটা উপভোগ করতে চাই, আর উপভোগের সেরা উপায় নিজেদের সামর্থ্য ছাপিয়ে দেয়া। নিজেদের শক্তির উপর বিশ্বাস রেখে সুযোগগুলো কাজে লাগাতে হবে। কিভাবে এতদূর এসেছি সেটা মনে রাখতে হবে। মার্টিনেজ মনে রাখতে চাইলেও আর্টেটা ভুলে যেতে চান অতীত। কারণটাও যথার্থ। ওয়েফার আগের ম্যাচটায় গোল গড়ে পার পেলেও লজ্জা পেতে হয়েছে অলিম্পিয়াকোসের কাছে। লিগে এসে ওয়েস্ট হ্যামের জালে 3টা গোল করেও জেতা হয়নি, আর সবশেষ ম্যাচে লিভারপুলের কাছে 3-0 গোলে উড়ে গেছে অলরেডরা। তাই জয়ের বিকল্প দেখছেন না এই স্প্যানিশ কোচ। এরকম টুর্নামেন্টে জয় না পাওয়া মানেই আপনার ভাগ্য অনিশ্চিত। সেমিফাইনালে অবশ্যই খেলতে চাই, সেজন্য এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা ম্যাচই নতুন। লিগে আগের ম্যাচে কি হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। সামর্থ্যের বিচারে পিছিয়ে থাকলেও প্রাগের সাম্প্রতিক ফর্ম উপেক্ষা করার উপায় নেই। শেষ 6 ম্যাচে 10টা গোল হজম প্রতিপক্ষের যা 11 বার সফলভাবে হানা দিয়েছে জিনরিচ শিষ্যরা। প্রতিপক্ষ যেমনই হোক, নিজস্ব খেলার ধরনেই আস্থা রাখছেন কোচ। 50 শামুকে গানারদের ক্ষতটা আরো বাড়বে কিনা তাই এখন দেখবার অপেক্ষা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হেসেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে তারা হারিয়েছে 3-2 গোলের ব্যবধানে। এ জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে দ্য প্যারিসিয়ান। ফরাসি জায়ান্টদের আজ বাভারিয়ানদের তাদের মাটিতে তৃপ্তির ঢেকুর তুলল পিএসজি। মিউনিখের অ্যালিয়ান্জ অ্যারেনায় এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কিন্তু 60 মিনিটে গিয়ে ম্যাচের অ্যাসিস্টে বাভারিয়ান তারকা থমাস মুলার গোল করলে সমতায় ফেরে ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসিও। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে পোর্তোকে 2-0 গোলে হারিয়েছে টাচেলের দল। এ জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে রাখল চেলসি। তাদের রেমন সানচেজ পোর্তোর বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপে ছিল চেলসি। শেষ ম্যাচে ওয়েস্ট ব্রমের বিপক্ষে বড় হারে এমনিতেই মন খারাপ থমাস টুখেলের। এর উপর অনুশীলনে সংঘর্ষে জড়িয়ে সমালোচিত হন 2 ফুটবলার আরি সাবালাগা ও রুডিগার। মাঠের বাইরের অখেলোয়াড় সুলভ আচরণের পাশাপাশি ম্যাচ হেরে বিপর্যস্ত ছিল চেলসি। ইউরোপ সেরার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ব্লু। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্রমণ জটিলতা এড়াতে সেভিয়ার মাঠই বেছে নেওয়া হয়েছে 2 দলের কোয়ার্টার ফাইনালের 2 পর্বের জন্য। নিরপেক্ষ ভেন্যুতে 2 দলই শুরু থেকে লড়েছে সমানতালে। এ যাত্রায় প্রথম লিড পায় চেলসি। 32 মিনিটে জর্জিনিওর পাসে গোল করেন ম্যাসন মাউন্ট। নকআউট পর্বে ব্লুদের হয়ে এখন
কনিষ্ঠ গোলদাতা তিনি। বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ এসেছিল পোর্তোর, কিন্তু অধিনায়ক পেপেকে হতাশ করেন চেলসি গোলরক্ষক। 55 মিনিটে লুইস দিয়াসও পারেননি পোর্তোকে এগিয়ে নিতে। মাঠে অখেলোয়াড় সুলভ আচরণে সমালোচিত রুডিগার এদিন বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন, বারবারই ব্যর্থ হয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে। অবশেষে 85 মিনিটে চিলওয়েলের কল্যাণে ভাগ্য ফেরে চেলসির। 2-0 লিড পায় ব্লু। শেষ পর্যন্ত আর গোল পায়নি তারা। পোর্তো পারেনি ভাগ্য ফেরাতে। শীর্ষ 16তে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে 7 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছিল চেলসি। এবার শীর্ষ 8-এর প্রথম পর্বের জয়ে সেমিফাইনালের স্বপ্নে বিভোর ক্লাবটির সমর্থকরা। আগামী মঙ্গলবার ফিরতি পর্বে ভালো করলেই হয়ে যাবে স্বপ্ন পূরণ। পারভিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ার খবর। সিরিয়ায় জয়ের দেখা পেয়েছে ইউভেন্টাস। হাই ভোল্টেজ ম্যাচে নাপোলিকে 2-1 গোলে হারিয়েছে পিরলোর দল। 29 ম্যাচ শেষে 59 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে তারা। অ্যালিয়েন্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে জয়ের লক্ষ্যে আগ্রাসী হয়ে খেলে ইউভেন্টাস। শিরোপার স্বপ্ন আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে পিরলোর শিষ্যদের। তাই নাপোলির সঙ্গে সতর্ক হয়ে পা ফেলে ওল্ড লেডিরা। গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে 13 মিনিট পর্যন্ত। গোল করেন দলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল। 73 মিনিটে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা দিবালা এগিয়ে নেন দলকে। 2-0 লিড নেয় ইউভেন্টাস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লরেন্সো ইনসিনিয়ে। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্টাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে 1-এ লাল কার্ড দেখায় প্যারিসিয়ানদের হয়ে লিগের পরবর্তী 2 ম্যাচে খেলতে পারবে না দলটির প্রাণভোমরা নেইমার, নিশ্চিত করেছে ফরাসি লিগ কর্তৃপক্ষ। গেল শনিবার লিগের ম্যাচে লিলের কাছে 0-1 গোলে হেরেছিল পিএসজি। সেই ম্যাচে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে নেইমারের লাল কার্ড। টানা 2 হলুদ কার্ড দেখায় ব্রাজিলিয়ান এই সেন্সেশনকে লাল কার্ড দেখান রেফারি। সাধারণত একই ম্যাচে 2 হলুদ কার্ড দেখার শাস্তি হলো 1 ম্যাচের নিষেধাজ্ঞা, কিন্তু লিগ 1 কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে নেইমারকে তার কাজের জন্য 2 ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া লিলের দিয়ালোকেও 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে আগামী শনিবার স্ট্রাসবার্গের বিপক্ষে অ্যাওয়ে এবং 18 এপ্রিল সেন্ট এতিয়েনের বিপক্ষে হোম ম্যাচ খেলতে পারবেন না নেইমার। করোনার তীব্রতা বাড়ায় পিছিয়ে গেছে 2021 ফ্রেঞ্চ ওপেন। 1 সপ্তাহ পিছিয়ে 30 মে শুরু হবে এবারের আসর। 23 মে শুরু হবার কথা ছিল এবারের ফ্রেঞ্চ ওপেন টেনিসের, কিন্তু ফ্রান্স সহ ইউরোপ জুড়ে করোনার তীব্রতা বেড়ে যাওয়ায় একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ফ্রান্স টেনিস ফেডারেশন। তাই 1 সপ্তাহ সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আয়োজক কর্তৃপক্ষ। গেল বছরও পিছিয়ে ছিল ফ্রেঞ্চ ওপেন। সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আসর প্রতিদিন 1000-এর বেশি দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়নি। তবে এবার দর্শক সংখ্যা বাড়াতে পারে। সেজন্য প্রথম রাউন্ডের ম্যাচগুলো 23 মে এর পরিবর্তে 30 মে দেয়া হচ্ছে। ফরম্যাট ঠিক রেখে টেনিস খেলোয়াড়রা যেন নিরাপদে আসতে পারে সে বিষয়টিও তদারকি করছে আয়োজক কর্তৃপক্ষ। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা, নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন গামিনী। করোনার কারণে বর্তমানে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় ছুটিতে নিজ দেশ শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল গামিনীর। তারই ধারাবাহিকতায় করোনা নেগেটিভ সনদের জন্য নিজের নমুনা জমা দেন তিনি, কিন্তু পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে গামিনীর। অন্য কোনো উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তাই তো আপাতত শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না তার। স্কি জাম্পিং, বরফে আবৃত ট্র্যাক থেকে শূন্যে ভেসে লক্ষ্যে পৌঁছানো। ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনুষ্ঠিত হল স্কি জাম্পিং বিশ্বকাপ প্রতিযোগিতা। জাপানের রায়ো বায়োকাইশে পেছনে ফেলে 459.3 পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন জার্মানির জিজার।